能买锁sang开朵啦，冲台da sang ka mai do। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আড্ডা দিচ্ছি অর্ণব ত্রিপুরার সঙ্গে। খুব কাছের, খুব স্নেহের একটি ছোট ভাই। ওর সঙ্গে অনেকগুলো প্রজেক্টে আমার কাজ হয়েছে, নাটক সিনেমায়। অনেক ভদ্র, অমায়িক। আছে তার জন্মদিন। শুভ জন্মদিন অর্ণব। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। কেমন কাটছে জন্মদিন? ভালোই কাটছে, তবে অফিসের মধ্যে কাটছে আর কি। কেন? আজকে একটু কাজ বেশি, আমাদের প্রোডাকশনের কাজ চলছে, যেহেতু এটা একটা বাইং হাউস। আবার আমাদের এখানে সুইং এর কাজ চলে মেয়েদের, লেডিসদের। তো দ্যাটস ওয়াই কাজের চাপটা একটু বেশি। তোমার কাজ নিয়ে আলাপ করবো, তার আগে একটা কোশ্চেন তোমার কাছে রাখতে চাই। তুমি অনেকদিন ধরে শুটিং করো, অভিনয় করো, তো তোমার কতগুলো জন্মদিন তুমি অন সেটে পাইছো? মানে শুটিংও করছো, ওই দিন তোমার জন্মদিন ছিল? আমার প্রায় পাঁচটার মতো পেয়েছি। সেই দিনগুলা একটু আমাদেরকে শোনাও, কেমন ছিল, কি হয়েছিল, সারপ্রাইজিং কিছু হয়েছিল কিনা? 2015 দিকে আমি ফেরদৌস হাসান ভাইয়ের একটা নাটক করি, সব পাখি নাম। তো ওখানে আর বিজয় বরকত আপু ওনারা ছিলেন, প্লাস হচ্ছে আমরা তিনটা ক্যারেক্টার ছিলাম ওখানে। তো তিনটা ইয়াং ক্যারেক্টার ছিলাম, যারা হচ্ছে একটা লাইক খুনের সাথে মানে খুনের একটা ঘটনার সাথে জড়িত হয়ে যায়। তো ঘটনাটা এটা ছিল, তো এই বিষয় নিয়ে নাটকটা ছিল। তো এমন সময় হচ্ছে কি, হঠাৎ করে আমার প্রথম দিন তো শুটিং শেষ হলো, দ্বিতীয় দিন যেদিন আমার জন্মদিন, ওই দিন শুটিং হওয়ার সময় আমারও মনে নাই যে আমার ওই দিন জন্মদিন। তো ওখানে সামিরা খান মাহি ছিল, মুনিমা হাসান ছিল, তারপর আরফান অনিক ছিল, অবনী ছিল, এবং আপনার আরেকটা মেয়ে ছিল রিফাত খান। তা ওরা হঠাৎ করে কেক নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দেয়। এবং রানা ভাইও আমাকে সারপ্রাইজ দেয়, সবাই মিলে। আমার এটা খুবই স্মরণীয় ছিল যে আমাকে জীবনে প্রথম, আমার কর্মজীবনে এই প্রথম আমাকে কেউ এভাবে সারপ্রাইজ দিল। এটা তোমার ফার্স্ট ছিল বার্থডে? এটা আমার ফার্স্ট মানে কাজের সেটে হচ্ছে ইয়া করে। আর দ্বিতীয় চাইতে আমি একদম 5 নম্বর আসি। 5 নম্বর সেটে যেটা ছিল হচ্ছে আমার পাহাড়ে মেঘের ছায়া নামে একটা নাটক করি আমি। এটা হচ্ছে মাহফুজ ভাইয়ের হচ্ছে প্রোডাকশনের, উনার চ্যানেল আই স্ক্রিনের ছিল। এটা অ্যাকচুয়ালি নাটক বলে ভুল হবে, এটা একটা টেলিফিল্ম ছিল আর কি। সিয়াম আহমেদের বলতে গেলে লাস্ট একটা ফিকশন ছিল, ওইটার পরেই সে পোড়ামন 2 দিয়ে অভিনয় শুরু করে। তো ওই সেটেও আমার জন্য যখন সবাই মিলে আমাকে সারপ্রাইজ দেয়, এবং পাহাড়ের মধ্যে একটা অন্যরকম অনুভূতি। আর বিষয়টা হচ্ছে, যেমন আমরা সমতল থেকে যে জ্যোৎস্নাটা দেখি, সেটা কিন্তু পাহাড় থেকে দেখতে অন্যরকম লাগে। পাহাড়ের ফিলিংস একরকম, সমতলের ফিলিংস একরকম। তো দ্যাটস ওয়াই ওই সময় আমার যে জন্মদিনের যে সবাই যে শুভেচ্ছা জানালো, যেভাবে পালন করলো, আমার সেটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। আজকে ওটা তোমার ছিল শুটিং ক্যারিয়ারের সেটে জন্মদিন। এখন তুমি একটা অন্য ক্যারিয়ারে আছো, বাইক সেকশনে কাজ করছো। এই ক্যারিয়ারে কি তোমার অফিসে জন্মদিন পালন হলো আজকে? কলিগরা কি উইশ করলো? হ্যাঁ, কলিগরা সবাই উইশ করলো, কেক কাটলো। তো আমিও সারপ্রাইজ ছিলাম, কেননা কাজের মধ্যে থেকে কোনো কিছু অনেক সময় মনে থাকা সম্ভব হয় না। তো সবকিছু মিলে যখন তারা উইশ করলো, আমার খুবই ভালো লাগলো যে না, অন্তত কলিগরা আমার কথা মনে রাখছে। এবং আজকে তোমার জীবনে বোধহয় এটাই একটা ফার্স্ট ইন্টারভিউ বা আড্ডা, অনলাইন আড্ডা, যেটা তোমাকে ভিডিও কলে আমি উইশ করছি। এটা তোমার কাছে কেমন লাগছে? এটা তো আমার কাছে খুব মানে, আমার প্রত্যেকটা সারপ্রাইজই ভাল লাগে। এবং আমার মানে আমি একটু, যখন আপনি আমাকে বললেন, মানে উইশ করলেন অনলাইনে উইশ করার পর, আমি চিন্তা করলাম যে
ভাই মনে হয় কোনো সারপ্রাইজ দিবে, তখনই আপনি বললেন যে না, অনলাইনে তোমার একটা তোমার সাথে আমার একটা আড্ডা হবে, একটা ইন্টারভিউ হবে, চলো আড্ডা দিই। তা আমার ভালোই লাগলো যে না, অনেকদিন পর একটা আমার মিডিয়ার মানুষের সাথে আমি কথা বলবো, আড্ডা হবে, ভালোই লাগছে। আগে যেরকম কাজ করতে এখন কি সেই কাজের পরিধিটা একই আছে? মানে আগে যেরকম মাসে যে কদিন শুটিং করতে এখন কি সেরকম শুটিং করো? না, আমি অ্যাকচুয়ালি ওরকম করি না। যেমন এই বছরে আমার একটা ওয়েব সিরিজ যেটা অ্যালেন শিপনের সাথে সংযুক্ত, ওয়েব সিরিজের নাম হচ্ছে ক্যাকটাস। এই ক্যাকটাসটা করি। এরপর হচ্ছে একটা রনক হাসান ভাইয়ের সাথে একটা নাটকের কাজ করি। ওটা ইউটিউবের জন্য ছিল। দেন হচ্ছে আমি একটা সিরিজের কাজ করি। সিরিজের কাজ করার পর দেন হচ্ছে এই কিছুদিন আগে দীপ্ত টেলিভিশনের জন্য একটা সিরিজে হচ্ছে আমি কাজ করি, একটা বাচ্চাদের শিশুতোষ একটা গল্পে। এটা শিশুতোষ গল্পটার নাম হচ্ছে এআই রোবট। তো ওখানে রুমি ভাই ছিলেন, রুমি ভাই সায়েন্টিস্ট ছিলেন। তো এই কাজটা এই কাজগুলাই হচ্ছে, মানে আমি যখনই কাজ আসতেছে করতেছি ঠিকই, বাট আগের মতো যে একদম কাজের মধ্যে শুটিং এর কাজে যে ব্যস্ত, এই ব্যস্ত ফিলটা আমার হচ্ছে না আর কি। এটার কারণ কি মনে হয় তোমার কাছে? এটার কারণ মনে হচ্ছে যে, এটার কারণ আমার যেটা মনে হয়, আমাকে অনেকে চিনে জানে, হয়তোবা তারা সেভাবে মানে ক্যারেক্টারাইজেশন করতে পারছে না যে আমাকে নিয়ে আরো কাজ করবে কিভাবে, অথবা কোন ক্যারেক্টারে আমাকে দিয়ে কাজ করাবে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি লাইক চিন্তা ভাবনার জায়গা থেকে আমি একটু সরে যাচ্ছি আর কি। তোমার কাছে কখনো মনে হয় যে অ্যাক্টিং ক্যারিয়ারটাকে তুমি যেভাবে আঁকড়ে ধরে রাখতে চাও সেভাবে পারছো না, এর কারণে কখনো খারাপ লাগে? না, এর কখন আগে লাগতো, আজ থেকে 4-5 বছর আগে আমার খারাপ লাগতো, যখন করোনাটা হয়। করোনাটা হওয়ার পর বিভিন্ন মানুষের অবস্থা দেখলাম, তাদের সার্ভাইভিং দেখলাম, তারপর অনেক আত্মীয় স্বজনের মৃত্যু দেখলাম। সেটা দেখার পর অ্যাকচুয়ালি আমার মানে কোনো কাজের প্রতি লাইক যে আমি এই কাজে উম, অনেক দূর এই কাজটা নিয়েই এগিয়ে যাব, সেই ফিলিংসটা আমার ভিতরে মানে এক প্রকার আর আসে না। আমার যেটা হচ্ছে আমি কাজ করে যাব মানুষের জন্য যেভাবেই হোক, সেটা আমার আমার এই বাইং সেক্টরের কর্ম হোক, অথবা আমার এন্টারটেইনমেন্ট দুনিয়ার জগতে হোক, আমি মানুষের জন্য কাজ করে যাব। তো ওভাবেই আমি কাজ করে যাচ্ছি, যে আমার ওরকম লাইক এখন সিরিয়াসনেস নাই। আমি এখনো কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছি, অনেকে দেখেছে আমাকে, অনেকে রিকগনাইজ করে, অনেকে রিকগনাইজ করতে পারে না। বাট আমার তবে একটা ইচ্ছা আছে যে হ্যাঁ, আমি কখনো আমার কোনো এমন একটা ক্যারেক্টার পাই, যে ক্যারেক্টারের জন্য আমি স্টেজ পর্যন্ত যেতে পারবো, পুরস্কারের স্টেজ পর্যন্ত যেতে পারবো। পুরস্কারটা না পাই, অন্তত স্টেজ পর্যন্ত যেতে পারবো। তুমি একটা সিনেমা করেছিলে দাগি। জি, সিনেমাটার এক্সপেরিয়েন্স শেয়ার করো। দাগি, আচ্ছা, দাগি সিনেমাটার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স খুবই অদ্ভুত। অদ্ভুত কি কারণে? কারণ আমি জানতাম না যে আমি এখানে কাজ করব। আমার যে ক্যারেক্টারটা ছিল খুবই সংক্ষিপ্ত একটা ক্যারেক্টার ছিল। হঠাৎ করে আমাকে আহ, ডাক দিয়ে বলতেছে যে অর্ণব, এরকম একটা ক্যারেক্টার আছে, তুমি গুন্ডা থাকবে, এবং তুমি গুন্ডা থাকবে এবং তোমার সাথে হচ্ছে আফরান নিশো ভাইয়ের একটা ইন্টারাকশন হবে। ওকে, ঠিক আছে। তো কাজটা এতটুকুই? বলছে হ্যাঁ এতটুকুই, আরো আছে, এটা তোমাকে এখন বলবো না, পরবর্তীতে বলবো। ওকে, ঠিক আছে। কারণ শিহাব শাহিন ভাইয়ের সাথে যেহেতু আমি কন্টিনিউয়াসলি কাজ করছি, তো দ্যাটস ওয়াই আমি এটাকে না না করিনি। তো পরবর্তীতে শুটিং এর ডেটের একদিন আগে হচ্ছে আমি রাজশাহী যাই। রাজশাহী যাওয়ার পর ওখানে শুটিংটা হয়। শুটিংটা হওয়ার পর দেন রাজশাহীর মানুষজন আমাকে ঘিরে ধরে, যে একটা নতুন নতুন মুখ বা অন্যরকম একটা মুখ, যে হচ্ছে ভিলেনের মতো পার্ট করছে। এবং এটা মনে করে তোমাকে বিদেশ থেকে হায়ার করে আনছে। না, ফার্স্ট এটা মনে করছে যে মানে কোন একটা ফরেনার ক্যারেক্টার হবে, পরে দেখে যে দেশি দেশি গুন্ডা।
ইভেন আমার ওখানে রাজশাহীর ভাষায় আমাকে কথা বলতে হয়, যেটা আমার অ্যাকচুয়ালি মানে টোনে আর কি, সরি, হ্যাঁ টোনে, রাজশাহীর টোনে আমাকে কথা বলতে হয়। তো ওইটা আমার আম, শিখতে বেশিক্ষণ লাগেনি, যেহেতু হচ্ছে আমি মাঝে মধ্যে যেমন কিছু কিছু টোন কারো কারো মানে লাইক নোয়াখালীর মানুষের সাথে আমি যদি 5 মিনিট থাকি বা 10 মিনিট থাকি, ওর টোনটা আমি ধরে ফেলতে পারি। আই, যেমন আইতুন খাইতুন যাইতুন এই টাইপের কিছু একটা। তারপর যেমন আমি কিছু ফরেন ক্যারেক্টার লাইক চাইনিজ ক্যারেক্টার করেছি, তা জাপানি ক্যারেক্টার করেছি। তো সেক্ষেত্রে ওদের অ্যাকসেন্টটাকে আমি নকল করতে পারি, লাইক চাইনিজ ক্যারেক্টারের ক্ষেত্রে। দুটো লাইন বলো। এটার কোনো লাইন নাই, মানে এটার কোনো অর্থ নাই। আমি জাস্ট হচ্ছে এটাকে প্রিটেন্ড করে অ্যাক্ট করেছিলাম। তানিম রহমান অংশু ভাইয়ের একটা নাটক ছিল কোপা শামসু। তো ওখানে আমাদের ইয়া ভাই, জাহিদ হাসান ভাই হচ্ছে ইয়া ছিলেন, লিড রোলে ছিলেন। আর অন্যান্য যেমন নায়িকা ছিল হচ্ছে, নায়িকা বলতে নির্দিষ্ট কেউ ছিল না, বেসিকে ছিল তয়া ছিল, তানজিয়া জামান মিথিলা ছিল, আরো কে যেন ছিল, আমার এক্সাক্ট মনে নেই। তো ওখানে আমার ক্যারেক্টারটা ছিল, সরি, জাহিদ হাসান ভাইয়ের ক্যারেক্টারটা ছিল উনি হচ্ছে বর্ডার গার্ড, আর আমি হচ্ছে ওই বর্ডারের সীমানাবর্তী অঞ্চলে চলে আসি, কোনো একটা প্রবলেমের কারণে চলে আসি। ওটা ছিল চায়না একটা বর্ডার। তো এসে আমার আমার হচ্ছে বলতে হবে যে দরজাটা খুলে দাও, আমি তোমার আশ্রয়ে আসছি। তো আমি দূর থেকে আসি, এসে আমি প্রথমে ডাক দিই জাহিদ হাসান ভাইকে, যে লাইক এরকম, নাং মাই স সাং খাই তোরা চং থাই দা সাং খামাই তো। এভাবে করে আমি জাস্ট, এটা কোনো কিন্তু অর্থ নেই, হ্যাঁ, কারণ ওই সময় কোনো ডায়লগ খুঁজে পাচ্ছিল না অংশু ভাই। তো হচ্ছে তুমি তোমার মতো করো। তা আমি যখন করছি, জাহিদ হাসান ভাইও কিছুটা অবাক হয়ে গেছিল, কি বলতেছে। তো অংশু ভাই বলছে আপনার বুঝা লাগবে না, আপনি শুধু আপনার ডায়লগ দিবেন, আর বুঝবেন যে ও হচ্ছে আপনার কাছে আশ্রয় চাচ্ছে, গেটটা খুলতে বলছে, বিষয়টা এরকম। তো এইভাবে করে যখন অ্যাক্টিংটা শেষ হয় এবং আমার খুব ভাল লাগে, তখন অংশু ভাই সবার সামনে হাততালি দিয়ে বলে যে অর্ণ, তুই তো অরিজিনালের চেয়ে খুব ভালো করছো, চাইনিজ ভাষা কেউ বুঝুক না বুঝুক। তো এই হচ্ছে বিষয়। তো আমি অ্যাকসেন্টটাকে নকল করতে পারি। চাইনিজের একটা মজা হচ্ছে, ওইখানে হচ্ছে চ, ছ আর চি, এই শব্দ মানে এই অ্যাকসেন্টের টোনটা বেশি। আর জাপানে হচ্ছে লাইক একটু গম্ভীর, যেমন হাগাগ্রাতে সাক্ষামাদাইয়োত নাবা। এটা হচ্ছে আবার জাপানির ইয়া, মানে টোনটা। তা আমি ওইটাই জাস্ট নকল করে ইউজ করলাম আর কি। তুমি এখন একটা সিন বলো, সিনটা এরকম যে ধীরে ধীরে দুর্ঘটনা পর্ব কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যাওয়ার কারণে গরমে খুব বাজে অবস্থা। এই বিষয়টায় চাইনিজ ব্যাপার। আচ্ছা, এটা অ্যাক্ট করে বলবো না? আচ্ছা, ও আইসা, sakada na samay to. Sakay. Sakama, sudah naman ito kahit say na. Say na. Say na. দুর্দান্ত